ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। ফ্যাসিস্ট যে অপরাধে বলা হচ্ছে সেই অপরাধের অপরাধী অন্তত 2 জন না, অন্তত 4 জন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন সভায়। তাহলে তারাও ফ্যাসিস্ট। জুতা যদি নিয়ে যায় জুতা দিক, আমি নিজের গেলেও জুতা মারবো, ওই 4 জনের গেলেও মারবো। যখন তাদের নাম এখানে এসে জড়াইছে তখন তারা তার সঙ্গে যোগাযোগ করছে এবং এখানে নিয়ে এসে সংবাদ সম্মেলন করাচ্ছে। এবং আমি এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এদের সংবাদ সম্মেলন করা হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? এরপরেও জানে আলম অপুর স্ত্রীর সঙ্গে তারা আর কেউ যোগাযোগ করছে না। বন্ধুটাকে কোন বন্ধু এটা প্রকাশ করেছেন তাকে তো আনা যেত। বন্ধু বলতো যে না এগুলো সব মিথ্যা কথা, সেটাও তো হয় নাই। কোন একজন এটা করেছেন, কিন্তু ওনার স্ত্রী আবার জানে যে এটা অন্যরা কেউ করেছে। এবং স্ত্রী এসে স্বামীর মুক্তি দাবি করে না, কিছু দাবি করে না, বলে যে এটার সাথে অমুকে জড়িত না। প্রথম কথাটা বলা উচিত আমার স্বামী নিরপরাধ, নির্দোষ। এমনকি যে অপরাধী তার স্ত্রী এসে প্রথমে দাবি করে যে আমার স্বামী নির্দোষ। কারো স্ত্রী আপনি শুনেছেন অপরাধী স্ত্রী এসে বলেছে আমার স্বামী অনেক দোষ করেছে, তাকে ফাঁসায় দেন, কিন্তু তার সঙ্গে যার নাম বলা হয়েছে সে আসলে জড়িত না। রেলওয়ের অফিসে বসে তদবির বাণিজ্যের জন্য এখানে আমরা ভিডিওতে অডিও গুলো শোনা যাচ্ছে, ঠিক আছে? তো যাদের মাথার এই অবস্থা, এখন মাথাতে এইরকম জিনিস রেখে আপনি বলছেন যে সিস্টেম দাঁড় করাবেন, তো আপনি কিছু দুষ্ট লোক, মানে তারা বলছে কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে। একবারে মাথায় যদি দুষ্টরা বসে থাকে তাহলে দুষ্টর অনুগতদের আরো কি অবস্থা? মাথায় দুষ্ট কোথায়? এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার হলো মুখপাত্রের কথা বলছেন। না, এই দুটো তো এক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্টুডেন্ট পলিটিক্স, এনসিপি তো বড় বড় না। শোনেন, এগুলো বললেন না, এগুলো বললে মানুষ হাসবে যে এনসিপি আর বৈষম্য বিরোধী এক না। মাত্র 1 বছরের দলও না, কিন্তু 6-7 মাসের দল। এখানে যদি দুষ্ট লোক ঢুকে পড়ে এবং এই দুষ্ট লোক ঢুকে পড়াটাকে বলা হয় যেটা জায়েজ, তাহলে যে দলের বয়স 50 বছর বিএনপির, সেখানে কত দুষ্ট লোক ঢুকেছে, তাহলে সেটা তারা মানতে রাজি না কেন? যে নিজের দলে 1 বছরের মধ্যে ধরেন 1000 দুষ্ট লোক ঢুকেছে, তাহলে বিএনপির 50 বছরে অন্তত 50,000 ঢুকেছে, আওয়ামী লীগের 75 বছরে অন্তত 75,000 ঢুকেছিল। তাহলে অন্য দলে দুষ্ট লোক ঢুকে পড়লে তারা দুষ্টু, শয়তান, চাঁদাবাজ, সকল ধরনের বাজে কথা আর কি, যত ধরনের আছে গালি দিতে পারা যাবে। কিন্তু নিজেদের দলে তারা 1000 লোককে নিয়ে ফেললেন। এটা কিভাবে নিলেন? দুষ্ট লোকদেরকে তারা চিনতেন না। তারা তো অন্য সবাইকে চিনে, তারা ফ্যাসিস্ট চিনে, তারা দোসর চিনে, তারা চাঁদাবাজ চিনে, তারা প্রত্যেকের রীতিমতো বায়োডাটা মেনটেন করে। কিন্তু যে 1000 দুষ্ট ঢুকে পড়েছে ধরে নিলাম তদন্তের মানে কথার স্বার্থে, এই 1000 দুষ্ট লোককে তারা চিনত না। আপনি কালচারাল ফ্যাসিস্ট কেন? যারা আমাকে এটা বলেছে তারা বলতে পারবে, কারণ এরা নিও ফ্যাসিস্ট। এরা নতুন ভাবে ফ্যাসিজমকে আবার আমদানি করছে এবং ফ্যাসিস্ট রীতি অনুযায়ী তারা মানুষকে ট্যাগ করতে শুরু করেছে। আমি আব্দুল নূর তুষার গত 14 বছরে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের যত সমালোচনা করেছি, আমি যে সরকারের আমলকে বলেছিলাম চোর যুগ, আইয়ামে চুরালিয়াত, আমি যে সরকারকে বলেছিলাম যে চোরের মালিকের সম্পদের গভীরতা টের পাওয়া যায় সিন্ধুকের যদি কর্মচারীর সম্পদ দেখা যায়, আমি যেখানে বলেছিলাম নির্বাচন এবং ভুয়া নির্বাচনের আমি প্রতিবাদ করেছিলাম, আমি যেখানে ছাত্রলীগের সভাপতিকে সামনাসামনি প্রশ্ন করতে পেরেছিলাম যে হেলমেট নিয়ে কারা যায়, তখন আমি ফ্যাসিস্ট ছিলাম না। গত বছর 15 আগস্ট আমি একই রকমই বলেছি যে আমি বাঙালি জাতির নেতৃত্ব যিনি দিয়েছেন আমি তার মৃত্যুর দিনে তাকে স্মরণ করছি। কাউকে মৃত্যুর দিনে স্মরণ করলেই ফ্যাসিস্ট হয়ে যায়? অথচ গত বছর শুধু না, প্রত্যেক বছর এই সরকারের আইন উপদেষ্টা 15 আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। তাহলে তো উনি দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট। উনি আওয়ামী লীগকে এনেবল করেছিলেন। মোস্তফা সরকার ফারুকী, আমি বলি 32 নম্বরে আগুন দেওয়ার পরে মোস্তফা সরকার ফারুকী তখন উপদেষ্টা হন নাই, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে এই সরকারের দায়িত্ব হবে 32 নম্বর মেরামত করা। 32 নম্বর মেরামত করতে তো আমরা বলি নাই, আমি বলি নাই। মোস্তফা সরকার ফারুকী ফ্যাসিস্ট না, 32 নম্বর মেরামত করতে চেয়েছিল। আমি ফ্যাসিস্ট কারণ আমি একজন মৃত ব্যক্তিকে স্মরণ করেছি এবং সেটা আমি স্মরণ করতে পারবো না। শুধু আমি না, একাধিক লোক স্মরণ করেছে, তারা পারবে না। এইবার আসেন, আমি আরেকটু আমাকে শেষ করতে হবে। আপনি শেষে সেই প্রশ্ন করবেন কেন? পুরো একটা অনুষ্ঠান বানান এবং সব ফ্যাসিস্টদেরকে ডাক দেন, কালচারাল ফ্যাসিস্টদেরকে, তাদের সাক্ষাৎকার নেন। আমি যে প্রশ্নটা করেছি, ফারুকীর স্ত্রী মুজিব ছবিতে অভিনয় করে নাই, 1 টাকা নেয় নাই, আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা করে নাই, পলকের অফিসে কে কে বসেছিল আমরা দেখি নাই। আপনি খুঁজে বের করেন তো পলকের অফিসে, আমাকে খুঁজে বের করেন তো সরকারের কোনো অফিসে, কোনো সরকারের অফিসে যে আমি গিয়েছিলাম একটা ব্যবসা চাইতে, একটা কিছু চাইতে, চাকরি চাইতে, কোনো তদবির নিয়ে। ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। কাউকে ফ্যাসিস্ট বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখে প্রশ্ন করা দরকার। ফ্যাসিস্ট যে অপরাধে বলা হচ্ছে সেই অপরাধের অপরাধী অন্তত 2 জন না, অন্তত 4 জন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন সভায়। তাহলে তারাও ফ্যাসিস্ট। জুতা যদি নিয়ে যায় জুতা দিক, আমি নিজের গেলেও জুতা মারবো, ওই 4 জনের গেলেও মারবো। তারেক, আপনি আম বিক্রি করে পলিটিক্স করেন, আমি দেখেছি। আপনি মধু বিক্রি করে পলিটিক্স করেন।
তো সেটি কিভাবে আপনাকে ট্রল করে বা সেটির শিকার আপনি কিভাবে হন? মানে আপনি তো নিজের আয়ের জন্য, কারা আপনাকে টার্গেট করে? দেখেন, আম বিক্রি মধু বিক্রির জন্য সবাই আমার প্রশংসাই করত, কিন্তু যখন আমি আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এইসব বিষয় নিয়ে আপনার হলো একটা পজিশন নিলাম যে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করিনি, তখন আমাকে এই ট্রোলটা বেশি করা শুরু করেছে। বেসিক্যালি যখন এনসিপির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম তখন এই ট্রোলটা অনেক বেশি করেছে, এবং যারাই আমার প্রশংসা করেছে তারাই আবার আমার দুর্নাম করা শুরু করেছে। তো এটা হলো একটা অবস্থা। আমরা একটা ট্যাগিং এর মধ্যে আছি, ট্যাগিং চলছে এখনো, যেটা বলছিলেন মানে কারো পক্ষে থাকলে ভালো, না পক্ষে থাকলে ভালো, পক্ষে না থাকলে খারাপ। তো আমরা যারা রাজনৈতিক দুর্বৃত্ত, তারা যাদের কোনো ইনকাম নাই, মানুষের কাছ থেকে থাপা দিয়ে খায়, অন্যায়ভাবে আয় করে, তারা কেউ একজন কর্ম করে খাচ্ছে অথবা একটু ইনকাম করার চেষ্টা করছে, তাদের এই কর্ম করার জায়গাটা যে একটা গর্বের, তারা এটা সহ্য করতে পারে না। মানুষ হাঁসের মাংস খাবে, একা একা যাক, অনেককে নিয়ে যাক, প্রশ্ন উঠবে কেন? কারণ আমি আপনি হাঁসের মাংস খাওয়া আর একজন সিটিং উপদেষ্টা যিনি এলজিআরডি মিনিস্ট্রি সহ আরো একটি মূল্যবান মিনিস্ট্রির তিনি প্রভাবশালী মিনিস্ট্রির তিনি মন্ত্রী, এবং শুধু তাই না, যখন সরকার অ্যাকশনে থাকে তিনি সেখানে উপস্থিত থাকেন, তার মানে উনি সরকারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক, যিনি কিনা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বলেছেন যে বন্দুক দিয়ে নিরাপত্তা হবে না, মিসাইল লাগবে। এইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাঁসের মাংস খেতে একা একা নীলা মার্কেটের মতো জায়গায় চলে যায়। এটা তো আসলে আমাদের জন্য খুব একটা আশঙ্কার বিষয় যে তার নিরাপত্তা মিসাইল দিয়ে রক্ষা করা যাবে না, কিন্তু উনি মিসাইল ছাড়া চলে যায় হাঁসের মাংস খেতে, একটা মোটরসাইকেলে চড়ে হয়তো বা। এটা তো আমাদের জন্য খুব আশঙ্কাজনক। এটি হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে, একটি দল তাদের সম্মানহানি করতে চায়, কিন্তু শাম্মী আপা বা শাম্মী ভদ্রমহিলা যিনি আছেন, তার বাড়ির মধ্যে সিসি ক্যামেরা তার একটি দল লাগিয়ে দিয়ে আসে নাই। ওনার ড্রয়িং রুমে কি করে এরা? মানে কেন যাবে? আত্মীয় বন্ধু কি কারণে গিয়েছিল? এটা একটা একটা গ্রুপ গিয়েছে, একটা গ্রুপ গিয়েছে। আপনি ওনাকে নিয়ে কেন প্রশ্ন শোনেন না, যেহেতু ওই গ্রুপ আবার ওনার নাম বলে কেন? কেউ শিখিয়ে দিয়েছে, তাকে নেওয়া হয়েছে পুলিশের কাস্টডিতে। ওনারা কি বলতে চান যে এই সরকারের পুলিশ বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে নিয়ে যায় অপরাধীদেরকে ধরে আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য? সরকারের একজন বসা উপদেষ্টা, এই সরকারের পুলিশ সরকারের ভেতরের উপদেষ্টা যান, তার চরিত্র হরণ করার জন্য চেষ্টা করে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। কারণ আপনি চিন্তা করে দেখেন যে ধরে নিয়ে গেছে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর তার নাকি রেকর্ড করিয়েছে একজন রাজনীতিবিদের বাসায় এই কথাগুলি সহ। এটা কি আসলে হতে পারে? নাকি কাস্টডিতে যাওয়ার আগেই এটা রেকর্ড হয়েছে? তারা বলতে চান ভালো কথা, কাস্টডিতে যাওয়ার আগেই রেকর্ড হয়েছে। বন্ধুটাকে, কোন বন্ধু এটা প্রকাশ করেছেন? তাকে তো আনা যেত। বন্ধু বলতো যে না, এগুলো সব মিথ্যা কথা। সেটাও তো হয় নাই, কোন একজন এটা করেছেন, কিন্তু ওনার স্ত্রী আবার জানে যে এটা অন্যরা কেউ করেছে, এবং স্ত্রী এসে স্বামীর মুক্তি দাবি করে না, কিছু দাবি করে না, বলে যে এটার সাথে অমুকে জড়িত না। প্রথম কথাই তো বলা উচিত আমার স্বামী নিরপরাধ, নির্দোষ। এমনকি যে অপরাধী তার স্ত্রী এসে প্রথমে দাবি করে যে আমার স্বামী নির্দোষ। কারো স্ত্রী আপনি শুনেছেন অপরাধীর স্ত্রী এসে বলেছে আমার স্বামী অনেক দোষ করেছে, তাকে ফাঁসায় দেন, কিন্তু তার সঙ্গে যার নাম বলা হয়েছে সে আসলে জড়িত না? মেবি সে ব্যতিক্রম। হ্যাঁ, মানে আমি অবশ্যই সবকিছু তো এখন অনেক ব্যতিক্রমী, এটা তো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের কাণ্ড কারখানার মধ্যে। তো এখন দেশে অনেক কিছু ব্যতিক্রমী হচ্ছে। যেমন আপনার সামনে একজন ফ্যাসিস্ট বসে আছে, যে কিনা জুলাই মাসে 19 তারিখে দাঁড়িয়ে রাস্তায় বক্তৃতা দিয়েছে যে 13-14 বছর ধরে আওয়ামী লীগের সমস্ত কাজের সমালোচনা করেছে, কিন্তু শুধুমাত্র একজন মৃত ব্যক্তিকে স্মরণ করলে আপনি ফ্যাসিস্ট। এখানে তো এখন অনেক কিছু হচ্ছে যেগুলো আসলে কোনো যৌক্তিকতা নাই। আপনি এই ঘটনাটা নিয়ে অনেক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন প্রতিটি পয়েন্টে পয়েন্টে। কেন এবং কেন, কোন জায়গায় আপনার সন্দেহ আসিফ মাহমুদের বক্তব্য নিয়ে? অনেক ধন্যবাদ। আসিফ মাহমুদ ওই দিন ওয়েস্টিনের সামনে গিয়েছিল কিনা এটা প্রমাণ করার অনেকগুলো সুযোগ আছে, এবং সত্যিকারের তদন্ত হলে আপনার এটা রাষ্ট্রের জন্য খুব কঠিন কিছু না। ওয়েস্টিনের আগে পরে যেই বিল্ডিং গুলো রয়েছে, ওই বিল্ডিং গুলোর সিসিটিভি ফুটেজ গুলো হাতে পেলেই খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে আমরা একটা অ্যাঙ্গেল থেকে আপনার ফুটেজ দেখলাম, আমরা এর অপোজিটের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এরও ফুটেজ আমরা দেখি, কিন্তু সেগুলো কিন্তু আর বের করা হয়নি। তো আসিফ মাহমুদ কিন্তু খুবই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বলছে যে আমি ওখানে গিয়েছি কিনা আমার স্মরণে পড়ছে না। তো আসিফ মাহমুদের বয়স কত? এই বয়সে তো স্মৃতি হওয়ার কোনো কথা না, এই অল্প বয়সে। এখন স্মৃতি অনেক প্রখর থাকে, এই আর কি। আর জানে আলম অপুর বিষয়ে কি বলবো? জানে আলম অপু তো মানে আটক হওয়ার আগেই ফেসবুকে পোস্ট দিছে। পোস্টে কয়েকটা ট্যাগ লাইন ছিল। 1 নাম্বার হলো আমি গ্রেপ্তার হইনি, 2 নাম্বার ট্যাগ লাইন ছিল আমি চাঁদাবাজি করিনি, 3 নাম্বার ট্যাগ লাইন ছিল আমাকে ফাঁসানো হচ্ছে, 4 নাম্বার ট্যাগ লাইন ছিল আমি একটি ভিডিও বার্তা অথবা বার্তায় সবকিছু পরিষ্কার করব। তো
তো জানে আলম অপু আমাদের জন্য যে কিছু রেখে যাবে সেটা তার ফেসবুক পোস্টে ক্লিয়ার করেছে, যে সে কিছু রেখে যেতে চায় সে যদি বিপদে পড়ে। জি, এটা আর কি। তো এটাই আমাদের তা আপনার ক্লিয়ার হয়েছে জানে আলম অপুর না না, ভিডিও? আমরা একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে অনেক ধরনের প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক। আমাদের প্রশ্ন হলো যে জানে আলম অপু যে স্টেটমেন্ট দিল, এই স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা হঠাৎ করে জানে আলম অপুর স্ত্রীকে খুঁজে পেলাম। তো জানে আলম অপুর জন্য কিন্তু জানে আলম অপুর স্ত্রীর এই স্টেটমেন্ট বা এই সংবাদ সম্মেলন ছিল না। সে কিন্তু জানে আলম অপুর জন্য এখানে কথা বলতে আসে নাই। সে কিন্তু সেটা ক্লিয়ার করেছে যে তাকে এনসিপি এখানে এনেছে, যখন এনসিপির উপর দায় আসছে তখন এনসিপি তাকে এখানে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে সংবাদ সম্মেলনে বসাই দিছে। এবং জানে আলম অপুর জন্য এই সংবাদ সম্মেলনের পূর্বে জানে আলম অপুর উপকার হয় এরকম কোন স্টেটমেন্ট সে দেয়নি। তার স্ত্রী, হ্যাঁ, কোনো স্টেটমেন্ট তার পাওয়া যায়নি যে সে জানে আলম অপুর জন্য। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, সে কিন্তু বলেছে যে এই ভিডিও ফাঁস হওয়ার আগে এনসিপি, আসিফ মাহমুদ বা তারা কেউই তাদের কোনো উপকার করার জন্য যোগাযোগ করেনি। যখন তাদের নাম এখানে এসে জড়াইছে তখন তারা তার সঙ্গে যোগাযোগ করছে এবং এখানে নিয়ে এসে সংবাদ সম্মেলন করাচ্ছে। এবং আমি এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে সংবাদ সম্মেলন করা হয়ে গেছে, তাই না, হয়ে গেছে না, এরপরেও জানে আলম অপুর স্ত্রীর সঙ্গে তারা আর কেউ যোগাযোগ করছে না। মানে আপনি এটা কিভাবে বুঝলেন যোগাযোগ করছেন? আমাদের কাছে খবর আছে, আমরা জানছি এটা। না, ঝাড়ু মিছিল তো হয়েছে। ঝাড়ু মিছিল তো হয়েছে, ঝাড়ু মিছিল আপনি দেখান একটু, এখানে আমরা একটু দেখি। শুনি। হ্যাঁ, ঝাড়ু মিছিলে আর যে ভিডিওগুলো আমরা দেখেছি তারা তো বলছে যে আমরা কেন ঝাড়ু মিছিল করছি আমরা নিজেরাও জানি না। আচ্ছা, আব্দুল তুষার কি এমন অপরাধ করেছেন যে তাদেরকে দায়িত্ব থেকে সরে গিয়ে তদন্ত প্রয়োজন? আমারও প্রশ্ন যে তদন্ত তারা ক্ষমতায় থেকে করলে অসুবিধা কি? এই সরকার তো যথেষ্ট নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে কাজ করছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে আর মানবাধিকার আন্দোলনে তাদের বিচার হচ্ছে, ব্যাপারটা এরকম না। কি এমন করেছে এটা বিচারের পরে প্রমাণ হবে। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা না। নিয়ম হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এই জায়গাতে। ক্ষমতাসীন কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে গেলে ক্ষমতা তদন্তকে প্রভাবিত করতে পারে। এই জন্য প্রভাবমুক্ত তদন্ত যদি হতে হয় তাহলে এই তদন্ত হতে হবে কোন এক তৃতীয় পক্ষের মাধ্যমে যার উপরে ক্ষমতার কোনো প্রভাব নাই, ধরেন স্কটল্যান্ড ইয়ার্ড কিংবা FBI এরকম, অথবা যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেবেন যাতে প্রভাবের কোনো সুযোগ না থাকে। যেমন আওয়ামী লীগ আমলে, এই ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টেরও এতটুকু বুদ্ধি ছিল যে আবুল হোসেনের নামে যখন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুললো তখন আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়েছিল। তারপরে তিনি কিন্তু তদন্তে দুদক থেকে তিনি রেহাই পেয়ে গিয়েছিলেন। সেটা যদি পেয়েও থাকেন এবং তার বিরুদ্ধে এটাও যদি হয় যে তখনও দুদক প্রভাবিত হয়েছে, তারপরেও অন্তত লোক দেখানোর জন্য হলেও আবুল হোসেন সাহেবকে পদত্যাগ করতে হয়েছিল এবং তারপরে তিনি কিন্তু আর মন্ত্রিত্ব ফেরত পান না এত বছরে। এবং এই যে কিছুদিন আগে ফ্যাসিস্টের দোসর টিউলিপ, ফ্যাসিস্টের বোনের মেয়ে টিউলিপ, যেটা আমরা দেখেছি, অভিযোগ উঠেছে তাকে কিন্তু ব্রিটেনে পদত্যাগ করতে হয়েছে, মন্ত্রী থেকে তদন্ত হবে না। সারা দুনিয়ার সভ্য দুনিয়ার নিয়ম হচ্ছে যে ক্ষমতাসীনের বিরুদ্ধে তদন্ত হলে ক্ষমতার পদ থেকে সরে দাঁড়াতে হয়, এটাই হচ্ছে ডেকোরাম। এখন ঠিক আছে, কোনো অপরাধ করেন নাই এবং এটা হলো না, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়। প্রশ্ন হচ্ছে তদন্ত এখানে কে করবে, কার মাধ্যমে তদন্তটা হবে? এই সরকারের তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা এই সরকারেরই গোয়েন্দা দপ্তর, তারা তদন্ত করবেন। তাহলে এই পার্টিটা বলছে সামরিক গোয়েন্দাদের বিল্ডিং থেকে একটা একটা করে ইট খুলে নিবে, পুলিশদেরকে হুমকি দিচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টাকে বলেছে যে লন্ডনে গিয়ে সেজদা দিয়েছে। তো আসলে তো তারা তদন্ত করার পরে কি তদন্ত মানবেন? ধরেন যারা মনে করে তাদেরই নিযুক্ত প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সেজদা দিয়ে আসছে, ওহিও আছে, যাই হোক, মানে তারা তো এটা বলেছেন দায়িত্বশীল ব্যক্তি। এবং আপনি লক্ষ্য করবেন তারা মিডিয়াতে ট্রায়াল হচ্ছে বলে মিডিয়াকে দায়ী করেছেন। জি, মিডিয়াতে ট্রায়াল হচ্ছে, আসলে যদি তাই হয়ে থাকে তাহলে মিডিয়া শুধু তাদেরকেই ট্রায়াল করছে, আর কাউকে করছে না। অন্যরা সবাই দুষ্টু। এই মুহূর্তে তো মিডিয়া কথা বলছে এনসিপি নিয়ে, আসিফ মাহমুদ নিয়ে, কই বিএনপি নিয়ে তো কথা বলছে না, আপনারা বলছেন না? বিএনপি নিয়ে কথা আমরা বলছি না মানে কি? বিএনপির লোকজন যখন চাঁদাবাজির জন্য বা কোনো কিছুর জন্য ধরা পড়ছে, বিএনপির অন্তত এতটুকু ভদ্রতা আছে যে তারা তাদেরকে বহিষ্কার করছে। আপনি বলেন এরা কি কাউকে বহিষ্কার করেছে? 10 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, তদন্ত হচ্ছে, শোকজ করেছে, কিন্তু কাউকে বহিষ্কার করে না। বিএনপি তো অভিযোগ পাওয়ার সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে অধিকাংশকে, এবং বলছে যে যদি সত্য সঠিক প্রমাণিত হয় তাহলে আবার নিব, কিন্তু তুমি বহিষ্কার, তদন্তের স্বার্থে তুমি দলের কেউ না। না, কিন্তু তারা আরেকটা কঠিন বক্তব্য এসেছে, সেটা হচ্ছে তাদের দলের মধ্যে অনেক দুষ্টু লোক ঢুকে পড়েছে। মাত্র 1 বছরের দলও না, কিন্তু 6-7 মাসের দল। এখানে যদি দুষ্টু লোক ঢুকে পড়ে এবং এই দুষ্টু লোক ঢুকে পড়াটাকে বলা হয় যেটা জায়েজ, তাহলে যে দলের বয়স 50 বছর বিএনপির,
সেখানে কত দুষ্ট লোক ঢুকেছে, তাহলে সেটা তারা মানতে রাজি না কেন? যে নিজের দলে 1 বছরের মধ্যে ধরেন 1000 দুষ্ট লোক ঢুকেছে, তাহলে বিএনপির 50 বছরে অন্তত 50,000 ঢুকেছে, আওয়ামী লীগের 75 বছরে অন্তত 75,000 ঢুকেছিল। তাহলে অন্য দলে দুষ্ট লোক ঢুকে পড়লে তারা দুষ্টু, শয়তান, চাঁদাবাজ, সকল ধরনের বাজে কথা আর কি যত ধরনের আছে গালি দিতে পারা যাবে। কিন্তু নিজেদের দলে তারা 1000 লোককে নিয়ে ফেললেন, এটা কিভাবে নিলেন? দুষ্ট লোকদেরকে তারা চিনতেন না, তারা তো অন্য সবাইকে চিনে, তারা ফ্যাসিস্ট চিনে, তারা দোসর চিনে, তারা চাঁদাবাজ চিনে, তারা প্রত্যেকের রীতিমতো বায়োডাটা মেনটেন করে। কিন্তু যে 1000 দুষ্ট ঢুকে পড়েছে ধরে নিলাম তদন্তের মানে কথার স্বার্থে, এই 1000 দুষ্ট লোককে তারা চিনতো না। তাদের দলে কি 40-50 বছর বয়সী লোকেরা যোগ দিয়েছে? তাদের কাছাকাছি বয়সের লোকেরা যোগ দিয়েছে। এদের তো অন্তত বন্ধু বান্ধব আছে। আমরা যখন কাউকে কোথাও নেই, আমরা দুইজন দিয়ে ভেরিফাই করি, অন্তত জানতে চাই তুমি কার আত্মীয়, কার ভাই, কার কি। ওনারা এইটুকু জানতে পারে নাই? ওরা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, অথবা অল্প কিছুদিন আগে শিক্ষা শেষ করেছে। ওদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলে তো হয়, বা কার হাত ধরে এসেছো। আমি আপনাকে সহজ জিনিস বলি, রোটারি বা বিভিন্ন সংগঠনে আমরা যখন লোকজনকে নেই, আমরা বলি অন্তত 2টা লোক লাগবে যে আগে থেকে আমাদের এই সংগঠন করে। না, আগে তো পরিচয় ছিল, স্বীকার করেছেন। আগে তারা দুষ্ট ছিল না, দুষ্ট তো হয়ে যেতে পারে অন্যভাবে। আসিফ যে এই যে আপনার অপুর কথা বলছেন, আমরা ক্ষমতায় গিয়ে সবাই দুষ্ট হয় বলেন জি না? তাহলে কি হারুন, আমি প্রশ্ন করি, ক্ষমতায় গেলে সবাই দুষ্ট হয়ে যায়? এই অল্প বয়সী ছেলেরা যদি ক্ষমতায় গিয়ে দুষ্ট হয়ে যেতে শুরু করে, তাহলে বুড়াগুলোর দোষ কি? তারা বুড়াদেরকে দোষ দেখেন, এত বছর ধরে তারা আছে, এদের তো দুষ্ট অর্জনের বেশি সময় পেয়েছে। আপনি যখন প্রতিশ্রুতি দিবেন আপনি নতুন বাংলাদেশ দিবেন, আপনি যখন প্রতিশ্রুতি দিবেন আপনি নতুন বন্দোবস্ত করবেন, আপনি যখন প্রতিশ্রুতি দেবেন পুরনো দুর্নীতি না শুধু, সেই পুরনো সকল ধরনের মতামত যা কিছু রাজনৈতিক বন্দোবস্ত মীমাংসা সব ছুঁড়ে ফেলে দিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আপনি যখন দাবি করবেন সবকিছু নতুন করতে হবে, তখন শুধু দুর্নীতি আর দুষ্ট লোকগুলো আগের মতো থাকবে থাকবে নাকি? এটা তো আমার প্রশ্ন। মানে দল চলবে আগের নিয়মে আর রাষ্ট্র চলবে নতুন সংবিধানে। দল চলবে চোর বাটপারকে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে বলে যে হ্যাঁ চোর বাটপার ঢুকে পড়েছে, আমরা কি করবো, এরা দুষ্ট, এরা না, এরা ভালো না, এদেরকে আমরা চিন্তা। সংস্কার হয়ে গেলে দুষ্টরা ভালো হয়ে যাবে না? সংস্কার হলে দুষ্টরা ভালো হবে কিনা সেটা আমরা দেখতেই পাচ্ছি। যারা সংস্কারের কথা বলে তারা নিজেরাই দুষ্ট বাদ দিতে পারছে না। সংস্কারের পরে দুষ্ট বাদ হয়ে যাবে, এমনও তো হতে পারে যে সংস্কারের পরে সংস্কৃত দুষ্ট হয়ে হাজির হবে। মানে এই কালচারাল ফ্যাসিস্টের ওখান থেকে রিফর্ম ফ্যাসিস্টরা আসবে। পদ্ধতিগুলো বললেন, তারা তো বহিষ্কার করছেন, ব্যবস্থা নিচ্ছেন। আর যে বলেন যদি আচ্ছা, তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের মুখপাত্র যে, সে রেলওয়েতে তদবির বাণিজ্যের বিষয়ে ভিডিও ভাইরাল হলো। মানে মুখপাত্র তো আগে ছিল মামা, এখন কার কথা? নতুন মুখপাত্র যে এখন যে, ঠিক আছে, সিনথিয়া। আচ্ছা, রেলওয়ের অফিসে বসে তদবির বাণিজ্যের জন্য ওখানে আমরা ভিডিওতে অডিওগুলো শোনা যাচ্ছে, ঠিক আছে। তো যাদের মাথার এই অবস্থা, এখন মাথাতে এইরকম জিনিস রেখে আপনি বলছেন যে সিস্টেম দাঁড় করাবেন, তো আপনি কিছু দুষ্ট লোক, মানে তারা বলছে কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে, একবারে মাথায় যদি দুষ্টরা বসে থাকে তাহলে দুষ্টর অনুগতদের আরো কি অবস্থা? মাথায় দুষ্ট কোথায়? এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার হলো মুখপাত্রের কথা বলছেন। না, এই দুটো তো এক না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্টুডেন্ট পলিটিক্স, এনসিপি তো বড় বড় না। শুনেন, এগুলো বললেন না, এগুলো বললে মানুষ হাসবে যে এনসিপি আর বৈষম্য বিরোধী এক না, ঠিক আছে। প্রশ্নটা হলো কন্ডেম সেল, তাই না? কন্ডেম সেল একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কন্ডেম সেলে অপুকে রাখা হয়েছে, রিয়াদকে রাখা হয়েছে, এই তো। তাহলে এটা কে রাখে? রাষ্ট্র রাখে, বা সরকার রাখে, বা জেল সুপার রাখে। তো এটা রাখলে তো আসিফের প্রয়োজনে এখানে রাখবে, যে সেজন্য অন্য বন্দীদের সাথে কথা না বলে, অন্য বন্দীদের সঙ্গে না মেশে। এটা আসিফের প্রয়োজন। ইশরাক তো এই মামলার বা এই অভিযোগের এই ব্যবস্থাপনার তো পার্ট না। কন্ডেম সেলে রাখা প্রয়োজন আসিফের। তারা সেই আসিফ রাখছে সেখানে কন্ডেম সেলে, হয়তোবা তারা এখন উল্টা বলতেছে, তার মানে ইশরাক যদি কন্ডেম সেল নিয়ন্ত্রণ করে তাহলে আসিফের এখানে ক্ষমতায় থাকা তো দরকার নাই। জি, তো আরেকটা আছে, তারা যেটা বলছে যে বিষয়টা এরকম যে সবকিছু বাতাসের উপরে থেকে অভিযোগ করা হচ্ছে। না, হাওয়াই অভিযোগ। হ্যাঁ, হাওয়াই অভিযোগ। মানে শুধু প্রমাণ হয়নি। জি, ঠিকই তো। শুধু হাওয়াই এতগুলো অভিযোগ করা যায়? দেখেন, হাওয়াই এইভাবে অভিযোগ করা যায়, তার পিএস এর নামে অভিযোগ, তারপরে এই যে প্রশাসক নিয়োগ সেই বিষয়ে অভিযোগ, তারপরে সচিব, সাবেক একজন সচিব জেলখানায় আছে এখন। ই লার্নিং এন্ড আর্নিং নামে একটা কোম্পানিকে, জেলে থাকা সচিবের ব্যবসা ই লার্নিং এন্ড আর্নিং, সেইটাতে 350 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিছে। ফ্যাসিস্ট বলে যাদেরকে জেলে রাখছে তার কোম্পানিকে এত বড় একটা অনুমোদন আসিফ মাহমুদ দিয়েছে। আপনি কি প্রমাণ করতে পারবেন? এটা তো অনেকগুলো নিউজও হয়েছে, নিউজ এসেছে, এটা নিউজ এসেছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্নভাবে কেউ কথা বলে ডিলিট করার জন্য চেষ্টা করছে। আসিফ মাহমুদের কাছে ম্যাগাজিন পাওয়া গেল
আমার প্রশ্ন হলো সে তো বৈধ অস্ত্র। হ্যাঁ, বৈধ অস্ত্র, কিন্তু নিউজটা ডিলিট করা জরুরি কেন হলো আমাকে বলেন? বৈধ অস্ত্রই তো, ডিলিট করার তৎপরতা কেন? এয়ারপোর্টে বৈধ অস্ত্র নিয়ে কেউ গ্রেপ্তারের ঘটনা আছে না? হ্যাঁ আছে, এর আগে যে বৈধ আওয়ামী লীগের সময়ই ছিল তাকে তো আওয়ামী লীগই গ্রেপ্তার করছিল, আচ্ছা, তাই না? তাহলে ফ্যাসিস্ট যাদেরকে বলছি তারা যদি তাদের লোককে গ্রেপ্তার করে এয়ারপোর্ট এরিয়ায় অস্ত্র নেওয়ার জন্য, তাহলে যারা ফেরেশতা তারা অস্ত্র নিয়ে ধরা পড়লে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কেন? তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই ম্যাগাজিনের মানে এটা কি ধরনের অস্ত্র ছিল, এটা দেশের মানুষ কিন্তু জানতে পারে নাই। এটা যাওয়ার কথা ছিল পুলিশের কাছে, ইনভেস্টিগেশনের কাছে, তাই না? তদন্ত হওয়ার কাছে। তারা তো তদন্তের আশেপাশে কোথাও যায় না, তারা নিজেরাই বলে তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তটা কে করতেছে? আমরা সেটা বোঝার চেষ্টা করবো। তুষার ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, এটা শুনে আমরা ব্রেকে যাবো। কিছু বলতে চাচ্ছিলাম না, মূল বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে কাজটি অন্যরা করলে অন্যায়, সেই কাজটি এরা করলে এটাকে অন্যায় ভাবছেন না। এই মুহূর্তে যদি আপনি বলেন যে কলিজা আছে বলে তারা বিশেষ গোয়েন্দা সংস্থার ইট খুলে নিবে বলছে, আমার একটা প্রশ্ন আছে, রাস্তায় এতগুলি আন্দোলন হচ্ছে, তথ্য আপনারা আন্দোলন করছেন, এটা তো সাধারণ জনগণের দাবি, পল্লী বিদ্যুতের লোকজন আন্দোলন করছে, এটাও তো তাদের খুবই নৈতিক দাবি। এইরকম একাধিক আন্দোলনকারী আছেন যাদের অত্যন্ত করুণ অবস্থা, গ্রামীণ ফোনের কর্মচারীরা আন্দোলন করছেন, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল এই দাবিতে। এনসিপি এত কিছু করে, জনগণের কোন দাবির পাশে গিয়ে গত 6 মাসে তারা দাঁড়িয়েছে, তখন কলিজা কই থাকে? কোন আন্দোলনকারীর পক্ষে তারা বলেছে যে আমরা এদের সাথে আছি, সরকারের কাছ থেকে আপনাদের দাবি আদায় করে দিব, কিংবা কোন উপদেষ্টাকে তারা জনগণের দাবি আদায় করে দেওয়ার জন্য ঘেরাও করেছিল? সেটা করে নাই। ফ্যাসিস্ট তৈরি করেছে এই সংবিধান মাত্র 2টা। কোন 2টা? একজন শেখ মুজিব, আরেকজন শেখ হাসিনা। আর এই সংবিধানই কিন্তু ছিল মাঝখানে। ওই সংবিধানে অন্য যারা ব্যবহার করেছে এই 50 বছরে, তারা কেউ ফ্যাসিস্ট হয়নি। তার মানে সংবিধান কাউকে ফ্যাসিস্ট বানায় না, ফ্যাসিস্ট সংবিধানকে অস্বীকার করে। এটাই তো সারা দুনিয়াতে আমরা জেনেছি। ফ্যাসিস্ট দেশের নিয়মতান্ত্রিক সকল ধরনের রাজনীতিকে অস্বীকার করে, নিয়মকে অস্বীকার করে বলেই তো সে ফ্যাসিস্ট হয়। না হলে সে কিভাবে ফ্যাসিস্ট হয়েছিল? তো দোষ হলো সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয়, কিন্তু সংবিধানের ভিতর থেকে ফ্যাসিস্ট বাইর হয় না, ফ্যাসিস্ট বাইর হইয়া সংবিধানকে অবজ্ঞা করে। এটা হচ্ছে মূল ঘটনা। আরো ব্যাপার আছে, আপনি শুধু শোকজের বিষয়টা বলেন। হারুন বহু বছর চাকরি করেছেন, আপনি উত্তরটা দেন। শোকজ প্রত্যাহার করা যায়? এটা কি যায় আসলে? একটা দেশের সংবিধান যারা পাল্টায় নতুন করে লিখবে বলতেছে, তারা শোকজ যে প্রত্যাহার করা যায় না এটা তারা জানে না। বলে আমাদের দলের এটা নিয়ে আমরা ইচ্ছা করলেই পারি। ইচ্ছা করলে তারা সবকিছু পারেন, কিন্তু নিজের ইচ্ছায় দেশ চালাতে গেলে তো হবে না। সারা দুনিয়াতে এগুলোর কিছু নিয়ম কানুন আছে। আমার বড় জানার ইচ্ছা, ওনারা সম্পদের হিসাব দেয়নি এখনো পর্যন্ত। প্রধান উপদেষ্টা তার প্রথম বক্তৃতাতে বলছিল সব উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবে, দেয়নি। কিন্তু না দিয়ে এখনো পর্যন্ত চলছে, ওই কথাটা তারা রাখে নাই। এখন আমার প্রশ্ন, সম্পদের হিসাব দেয় নাই, খুব ভালো কথা, দেয় নাই, কিন্তু অন্যের বিষয়ে অন্য কোথায় কিভাবে কি কামিয়েছে কি করে নাই, এটা নিয়ে খুব মাথা ব্যথা আছে সবার। জি, এবং আরো বিষয় আছে। আমি একটা লাইন বলে আপনি বিরতিতে যাবেন আমি জানি, কারণ বিজ্ঞাপন ছাড়া তো টেলিভিশন চলে না, বিজ্ঞাপন বলুন। হ্যাঁ, আমি তারেক তো শুধু একটা প্রতিষ্ঠানের নাম বলেছে, আমি অন্তত 11টা প্রতিষ্ঠানের নাম বলতে পারবো যারা পুরনো ফ্যাসিস্টের সময়ে ফ্যাসিস্টের সঙ্গে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিল এবং শত কোটি টাকা আর্ন করেছে। এরা আবারও এই সরকারের সময় কাজ পেয়েছে। আপনি শুধু বিটিআরসিতে যান, বিটিআরসি যে পয়সা শোধ করে, যাদেরকে শোধ করে বিভিন্ন গেটওয়ে এবং অন্য জায়গাতে, এগুলো মালিকানা কাদের? কোথায় যাচ্ছে এই টাকা?